ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছে আমি নাজরিন মুনি, নিবেদন করছি জিপিএ ইস্পাত। অবশেষে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। কারফিউর মধ্যেই আদালত বসেছে আজ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে সরকারি চাকরিতে এখন থেকে মেধার ভিত্তিতে 93 ভাগ নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। বাকি 7% মধ্যে 5% মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনাদের সন্তানদের জন্য এবং 2% থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য। কোটা নিয়ে আপিল বিভাগের এই রায়ে বাদ পড়েছে নারী এবং পিছিয়ে পড়া জেলা কোটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর সন্তোষ প্রকাশ করেছে আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, দ্রুতই এই বিষয়ে পরিপত্র জারি করা হবে। তবে ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি, নারী ও পিছিয়ে পড়া জেলা কোটার প্রয়োজন অনুভব করলে তা সরকার বিবেচনা করবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। আর আইনজীবীরা বলছেন, কোটা থাকবে কি থাকবে না তা সরকারের নীতি নির্ধারণের বিষয়। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের এখতিয়ার নেই। তবে কোটা নিয়ে আপিল বিভাগের এই আদেশের মাধ্যমে একরকম অচল অবস্থা কাটলেও আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে তা কিন্তু কাটেনি। টানা সহিংসতা, এই পর্যন্ত অন্তত 1.5 শতাধিক মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে। ভাঙচুর, অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছে বিটিভি সহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রশ্ন উঠেছে, কোটা সংস্কারের জন্য এত মূল্য দিতে কেন হলো? আগেই কি এর সমাধান করা যেত না? কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এত মৃত্যু ও ক্ষয়ক্ষতির দায় আসলে কার? বর্তমান অচল অবস্থা কাটবেই বা কী করে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এমপি, আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম এবং আছেন আমাদের সাথে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে, স্বাগত জানাই রাজকাহনে আমাদের সাথে থাকার জন্য এবং অতিথিকে কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু শুরুই করতে চাই ব্যারিস্টার তানজিবুল আলমকে দিয়ে। আজ আদালতে ছিলেন আপনি। পুরো রায়টি দুই পক্ষই আমাদের বলেছে যে তারা স্বাগত জানিয়েছে, সরকার পক্ষ এবং একই সাথে যারা আন্দোলন করছিলেন সেই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরাও একই সাথে বলেছেন। পরে কি আসলে কোনোভাবে এই রায় নিয়ে কোনো রকমের জটিল পরিস্থিতি, কোনো রকমের দ্বিমত, কোনো রকমের বহুমত, নানা কিছু হওয়ার আশঙ্কা কোথাও ফাঁক রয়ে গেল কিনা? ধন্যবাদ আপনাকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, হাইকোর্টের কিংবা আপিলের ডিভিশনের প্রতিটা রায়ই একটা মতামত আকারে আসে, যেটা সরকারের উপরে আমাদের সংবিধানের বিধানের আলোকে বাধ্যকর হয়ে যায়। সো যেহেতু যে কোনো রায়ে একটা রিজনড অপিনিয়ন দেওয়া হয়, সেই ক্ষেত্রে খুব জেনুইন রিজনে কিন্তু মানুষ জেনুইনলি দ্বিমত পোষণ করতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি যদি প্রশ্ন করেন যে এই রায় নিয়ে দ্বিমত হতে পারে কিনা, দ্বিমত হওয়ার যদি কেউ করতে চায় তাহলে তার 100টা কারণ বের করতে পারবেন। কিন্তু আপনি যদি অবজেক্টিভলি বিবেচনা করেন তাহলে আপনি দেখবেন যে আজকে যে রায়টা হয়েছে এবং ওই রায়ের যে মূল প্রতিপাদ্য যে অংশটুকু, সেটা কিন্তু হাইকোর্ট ডিভিশনে যে রায়টা দিয়েছে সেটা বাতিলের পাশাপাশি যে নির্দেশনাগুলো এসেছে সেগুলো কিন্তু আমাদের সংবিধানের 104 অনুচ্ছেদের যে বিশেষ ক্ষমতা, সেটা হচ্ছে যে কমপ্লিট জাস্টিসের যে স্পেশাল ক্ষমতা শুধুমাত্র আপিলের ডিভিশনকে দেওয়া হয়েছে, সেটার এক্সারসাইজ করেই কিন্তু এই বিধানটা করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আপিলের ডিভিশন এই ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্সের উপর ভিত্তি করে যেটা সর্বোচ্চ জনস্বার্থে বলে মনে করেছে সেই রায়টুকুই দিয়েছে। তো আমি মনে করি এই রায়ের মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি আজকে আপিলের ডিভিশন জনগণের প্রত্যাশা পূরণ করেছে। এবং বিশেষ করে আপনি একটা কথা বলেছেন শুরুতে যে এই রায়ে সরকার যেরকম সন্তুষ্টি প্রকাশ করেছে এবং কোটা বিরোধী আন্দোলনে যারা দায়িত্ব পালনরত আছেন, সমন্বয়ক যারা আছেন, তারাও এই রায়কে স্বাগত জানিয়েছেন। তার মানে হচ্ছে আপিলের ডিভিশন এমন একটা রায় দিয়েছেন যেখানে এই কন্টেস্টাস পার্টির মধ্যে যারা জড়িত আছে তারা উভয় পক্ষ তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। তো আমি মনে করি এটা জনগণের প্রত্যাশা পূরণের মতো একটা রায় হয়েছে। একদম। কিন্তু একটা ঘটনা জানতে চাই, সেটা হচ্ছে সবসময়ের জন্য তর্কের জায়গায় রয়ে যায় যে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ দুটি একেবারেই আলাদা।
বিচার বিভাগ যা কিছু করবে তাদের মতো করে করবে নির্বাহী বিভাগ, এবং এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখলাম যে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে এক ধরনের মুখোমুখি অবস্থানের জায়গায় শেষ পর্যন্ত চলে এসেছিল। এই রায়ের মাধ্যমে সেই সংকটটার সমাধান হলো কিনা আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেহেতু নির্বাহী বিভাগের কাছেও একটা অংশ রয়ে গেছে যে চাইলে তারা পরিবর্তন, পরিমার্জন, সংযোজন করতে পারবেন শেষ পর্যন্ত, সেটা আবার নতুন জটিলতা তৈরি করতে পারে কিনা দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে? যে এটা খুবই একটা পার্টিনেন্ট প্রশ্ন। প্রথমে বলে রাখি, আজকে যে রায়ে এসেছে সেখানে কিন্তু নির্বাহী বিভাগ কিংবা বিচার বিভাগের সাথে একটা সংঘর্ষ কিংবা সম্ভাব্য যে সংঘাতের বিষয়, মানে আপনার যে কনফ্লিক্ট অফ পাওয়ারের যে বিষয়টার কোনো সম্ভাবনা ছিল না। আজকে শুনানির সময় যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে যে হাইকোর্টের যে রায়টা দিয়েছে সংবিধানের আলোকে এবং আমাদের প্রচলিত যে সব নিয়মকানুনগুলো আছে, ইতিপূর্বে প্রদত্ত যে রায়গুলো আছে সেগুলোর আলোকে হাইকোর্টের এই রায়টা গ্রহণযোগ্য ছিল কিনা, মানে হাইকোর্টের এই রায়টা লিগালি ভ্যালিড ছিল কি ছিল না। তো এটা পিওরলি একেবারে লিগাল প্রিন্সিপালের পার্সপেক্টিভ থেকে বিবেচনা করা হয়েছে। তো এখন সংবিধানের হাইকোর্টের যে রায় সেখানে কয়েকটা ইনফরমেটিভ পাওয়া গেছে, কিংবা বলা যেতে পারে যে লিগালি আনটেনেবল বেসিসের উপর ভিত্তি করে এই রায়টা দিয়েছে। আপনি যদি হাইকোর্টের রায়ে সবসময় আপনি জানবেন যে হাইকোর্ট যখনই কোনো একটা রিট পিটিশন গ্রহণ করে তখন একটা রুল ইস্যু করে। কিসের ভিত্তিতে এই রিট পিটিশনটা ফাইল করা হয়েছে এবং কি সিদ্ধান্ত দিতে যাচ্ছে সেই বিষয়ে একটা রুল ইস্যু করে। তো রিট পিটিশনটা যখন ফাইল করা হয় তখন ফাইল করা হয়েছিল এটা বলে যে 2018 সালে কোটা বাতিলের যে সিদ্ধান্তটা ছিল সরকারের, সেই সিদ্ধান্তটা ইতিপূর্বে প্রদত্ত আপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের দুইটা রায়ের সাথে সাংঘর্ষিক। যেহেতু সরকারের একটা সিদ্ধান্ত ইতিপূর্বেকার প্রদত্ত রায়ের সাথে সাংঘর্ষিক, সুতরাং এই সরকারের সিদ্ধান্তটা অবৈধ। তার মানে প্রশ্নটা হচ্ছে যে আপনি ধরে নিচ্ছেন আগের দুইটা রায় যেটা আছে সেটা বৈধ আছে। এখন ওই দুইটা রায়কে বৈধ ধরে যখন হাইকোর্ট সিদ্ধান্তটা দিল তখন বলেছে যে যেহেতু রায়ের সাথে সাংঘর্ষিক সুতরাং সরকারের এই সিদ্ধান্তটা বাতিল হবে। আপনি নর্মাল পার্লেন্সে যদি বিবেচনা করেন তাহলে কিন্তু হাইকোর্টের রায় এবং আপিলেট ডিভিশনের রায় দুটোই কিন্তু সরকারের উপরে বাধ্যকর এবং তা মানতে বাধ্য। প্রশ্নটা হচ্ছে ইতিপূর্বে যে রায়গুলো দিয়েছে সেটা পরিবর্তিত পরিস্থিতির কারণে এখানে প্রযোজ্য কি না। আজকে আপিলেট ডিভিশনের শুনানির সময় বিষয়টা মূলত উঠে এসেছে, সেটা হচ্ছে যে 235 নম্বর রিট পিটিশনের রায় বাস্তবায়নের জন্য এই মানে রিসেন্টলি যে জাজমেন্টটা দিয়েছে সেটা। এবং 235 নম্বর রিট পিটিশন যেটা ফাইল হয়েছিল তখন তো কোটা ছিল, কারণ ওইটা কোটা থাকা অবস্থায় ওইটার আলোকে রায়টা হয়েছে। তার কোটা যদি উঠে যায় তাহলে ওই রায়টা তো আর কার্যকর না। এই কারণে আপনি আজকে দেখবেন আপিলেট ডিভিশন যখন তার রায় ঘোষণা করে তখন এই যে কনফিউশনের একটা ক্ষেত্র তৈরি হয়েছে ইতিপূর্বে প্রদত্ত রায়ের সাথে কোটার যে বাতিল করেছে সেটা সাংঘর্ষিক কিনা, তখন আপিলেট ডিভিশন থেকে আজকে এটা ক্লারিফিকেশন আকারে দিয়েছে যে আগের যে দুইটা রায় ছিল সেটা যে পরিপ্রেক্ষিতে ছিল সেটার সাথে এখানে প্রযোজ্য না। সো এটা হচ্ছে একটা লিগাল একটা ইস্যু। সেকেন্ড যে ইস্যু সেটা হচ্ছে যে যদি এরকম দিয়ে থাকে তাহলে ক্ষমতাটা আসলে কার, মানে কোটা যে নির্ধারণ করবে এটার যে পাওয়ার, কোটা নির্ধারণের যে পাওয়ার সেটার নেচারটা কি, সেটা হচ্ছে আমাদের সংবিধানেই বলা আছে যে মানুষের মৌলিক অধিকারের যে অংশটুকু সেটা শুরুটাই হয়েছে আর্টিকেল 27 দিয়ে, এবং সেটা হচ্ছে যে ইকুয়ালিটি বিফোর ল, এবং পরবর্তীতে 28-এ বলা হচ্ছে যে নন ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রেস, রিলিজিয়ন এবং জেন্ডার। 29-এর ক্ষেত্রে শুধুমাত্র সরকারি কমিশনের ক্ষেত্রে কিংবা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে বিধানটা করা হয়েছে সেখানে তো ডিসক্রিমিনেশন করা যাবে না। যদি করতে সরকার চায় তাহলে সে কয়েকটা ক্যাটাগরিক্যাল 3টা ক্যাটাগরির কথা বলেছে, ওইগুলোর ক্ষেত্রে স্পেশাল বিধান করতে পারবে এবং সেটা বাড়িতেও করবে না। কারণ সরকারকে বাড়িতে না করা মানে হচ্ছে সাংবিধানিকভাবে এই ক্ষমতাটা সরকারকে দিয়েছে। তো আজকে কিন্তু শুনানির সময়ে আপিলেট ডিভিশন এই কথাটাই বলেছে, যদি এটা পলিসি বিষয়ে সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে তাহলে আপিলেট ডিভিশন তো সরকারের এই ক্ষমতা অসাংবিধানিকভাবে প্রয়োগ করতে পারে না। তাহলে কীভাবে তাহলে সরকারের আজকে আপিলেট ডিভিশনে এই 104 ধারার মানে অনুচ্ছেদ আন্ডকে এই অর্ডারটা পাস করলেন, সেটা বললেন যে এই মুহূর্তে কমপ্লিট জাস্টিস যদি আমাদেরকে করতে হয় তাহলে এই যে সাধারণ জনগণের আন্দোলনের মানে যারা কোটা বিরোধী আন্দোলনরত ছাত্রছাত্রী আছে তাদের যে সংস্কারের দাবি সেটা সরকারও মেনে নিয়েছে এবং সরকারও মনে আমরাও সংস্কার চাই। তার মানে সরকারের চাওয়া পূরণের প্রেক্ষিতেই কিন্তু আপনার আর্টিকেল 104-এর পাওয়ারটা এক্সারসাইজ করেছে। কিন্তু আপিলেট ডিভিশনে যখন একটা রায় হয়ে যায় সেটা কিন্তু সরকারের জন্য বাধ্যকর হয়ে যায়। সেই জন্য আবার আপিলেট ডিভিশন থেকে এই সুযোগটা তৈরি করেছে। আপনি যদি দেখেন যে চেঞ্জ সার্কামস্টেন্সে ইউ নিড টু ইভেন অ্যামেন্ড দি পারমুটেশন কম্বিনেশন হতে পারে। ফর এক্সাম্পল 93% বললো মেধাভিত্তিক,
এটা 94% হতে পারে। হ্যাঁ, করতে পারে সরকার কিন্তু আবার ওই বিষয়টা কিন্তু ক্লারিফাই করে দিয়েছে অ্যাপিলেট ডিভিশন যে হ্যাঁ আমরা একটা নির্দেশনা দিচ্ছি, কিন্তু সরকার চাইলে এটা কিছু করতে পারে, কিন্তু সরকারও শেষ পর্যন্ত পরিপত্র দিবে 2 দিনের মধ্যেই বিজ্ঞপ্তি আকারে, তখন নিশ্চয়ই জানা যাবে। এবং আজকেই তারা অনেকখানি পরিষ্কার করেছে পুরো বিষয়টা। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে যেতে চাই। রায় তো হলো এবং এটা নিয়ে দুই পক্ষই সেখানে সাধুবাদ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, কিন্তু রায়ের প্রেক্ষিতে যা কিছু ঘটেছে তার পরম্পরাতে তা এখনো পর্যন্ত দেশে রয়ে গেছে, সেটার সংকট তো আসলে এইটা দ্বারা সমাধান হবে বলে কি আপনার মনে হয়? জি, তার আগে একটু লিগাল ইস্যুতে সামান্য কিছু কথা বলার চেষ্টা করি। একটা হচ্ছে যে হাইকোর্ট যে সার্কুলারটা বাতিল করেছিল, ওই সার্কুলারটা রাজপথের একটা আন্দোলনের ভিত্তিতে হয়েছিল। রাজপথের একটা জিনিস সরকার মেনে নিয়েছে, হাইকোর্ট সেটা বাতিল করে দিয়েছে। খুব বেশি এই অ্যাপিলেট ডিভিশনে যেরকম ঝড় উঠলো এরকম ঝড় কিন্তু হাইকোর্টে ওঠেনি। এক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিসেরও কিছু ব্যর্থতা আছে, তারা এত সেন্সিটিভ ইস্যুটি এত হালকাভাবে দেখেছে কেন। 2, হাইকোর্ট যখন এটাকে বাতিল করে দিল, কোটা যখন সরকার নিয়ে আসছে, এতে হাইকোর্টের কিছু জাজমেন্ট ছিল। আর্টিকেল 29 সাব আর্টিকেল 3 ক্লজ এ বলছে সিকিউরিং অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন পর্যন্ত আপনি দিতে পারবেন, মানে আপনি সারা জীবন দেবেন এমনটা না, আপনি একটা সময় পর্যন্ত দিবেন যতক্ষণ পর্যন্ত মোটামুটি কাছাকাছি অ্যাডিকুয়েট হচ্ছে। আপনি গাইবান্ধা জেলাকে সারা জীবন দিবেন না, গাইবান্ধা যদি কখনো পভার্টি লেভেল থেকে উঠে আসে আর দরকার নেই। সেটা গভর্নমেন্টের এক্সক্লুসিভ জুডিশন সবসময়ই ছিল। না, অ্যাপিলেট ডিভিশন যেটা করেছে দেশের সার্বিক পরিস্থিতির কারণে তাকে একটা সমঝোতা করতে হয়েছে, হুইচ ইজ গুড, ইটস গুড লিডারশিপ। আমাদের লিডারশিপ ক্রাইসিস ছিল। আমি তো আপনার টকশোতে সেদিন বললাম যে এটা তো বৃহস্পতিবারই করে ফেলা যেত, বৃহস্পতিবারই কোর্ট ডেকে এটা করতে পারতো। নাও যেটা এখন অবজারভেশনে আসলো, অবজারভেশন বাইন্ডিং না বাট হাইলি পারসুয়েসিভ, কোর্ট সাধারণত সরকার মানে। অবজারভেশনে যেটা আসলো যে 5% মুক্তিযোদ্ধা রাখা যেতে পারে, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সামথিং 1% হিজড়া এবং তৃতীয় জেন্ডার এবং তো এই যে এই প্রতিবন্ধী যারা, আমি একটা জিনিস প্রশ্ন তুলতে চাচ্ছি, দুজনই খুব বিজ্ঞ আইনজীবী, এই অনগ্রসর ক্লাসটা কোর্ট পেল কোথায়? এই যে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাকি যারা আছে তারা যে অনগ্রসর, এটা কোথায় আছে? কোথাও নাই। বরঞ্চ সংবিধানে বলা আছে আর্টিকেল 28 সাব আর্টিকেল 2-তে যে সবার ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা যাবে না, তবে নারী শিশুর ক্ষেত্রে করা যাবে। নারীটা বরঞ্চ সংবিধানে বলা আছে, যেটা নিয়ে কেউ কিছু বলল না, কিন্তু আর কারো সম্পর্কে কিন্তু সংবিধানে কিছুই বলা নেই। দুঃখজনক, আমি একটু দেখছিলাম, হয়তো বা আছে, আমার ভুল হতে পারে, আমি যেহেতু স্টাডি করার সময় পাইনি, আমাদের সংবিধানে ফ্রিডম ফাইটার শব্দটাই মনে হয় নাই ক্যাটাগরিক্যালি। প্রিয়াম্বলে আছে, প্রিয়াম্বলে আছে যারা যুদ্ধ করেছে এবং জীবন দিয়েছে, কিন্তু ফ্রিডম ফাইটার শব্দটা নেই। না, যারা শহীদ, আমি বলি যারা শহীদ এবং যারা যুদ্ধে গেছে তাদেরকে যে সকল আদর্শ অনুপ্রাণিত করেছে সেগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে, এটা আমাদের প্রিয় আছে। কিন্তু ফ্রিডম ফাইটার শব্দটা মুক্তিযোদ্ধা শব্দটা নাই, যে কারণে যেটা হচ্ছে তারাই মুক্তিযোদ্ধা। আপনি মুক্তিযোদ্ধাদেরকে আমরা মর্যাদা দিতে চাই, সেটার জন্য সংবিধানের প্রভিশন রাখতে হবে না? আমি অ্যাডহক বেসিসে এই জিনিসটা চালাবো 50 বছর? আজকের রায়টা হয়তোবা দেশকে শান্ত করবে, দেশের প্রয়োজন ছিল, ইটস এ পলিসি ডিসিশন, কিন্তু সমাধানটা তো হলো না। আর্টিকেল 104 দিয়ে সংবিধানে যে অ্যামেন্ডমেন্টটা করা উচিত ছিল, সেটা কি আর্টিকেল 104 দিয়ে করা যায় কিনা? সংবিধানের লেখনা 104 দিয়ে করা যায় কিনা? থিওরিটিক্যালি সবাই বলবে যায়, কারণ 104 তো অ্যাবান্ডান্ট, কিন্তু পৃথিবীতে কোনো নিদর্শন আছে কিনা? আমার কাছে মনে হয় এটা পিওরলি সরকারেরই উচিত ছিল সমাধান করা। হ্যাঁ, হাইকোর্ট রায় দেওয়ার কারণে সরকার পারছে না, কারণ হাইকোর্টের রায়টা তো রয়ে গেছে কিছুদিন আগের, সেজন্য সরকার পারেনি। সরকারের এখন এটা উচিত মুক্তিযোদ্ধাদের কোটার বিষয়টা যদি আনতে হয়, সংবিধানে একটি প্রভিশন আনতে পারে এবং পাশাপাশি এই অ্যাপিলেট ডিভিশনের জিনিসটাও কনসিডার করতে পারে। নাও এখন আসে আপনি গ্রোডার পলিটিক্যাল ইস্যু, যেটা হয়েছে সিম্পল একটা ডিসকাশন করলে হয়তোবা এটা আনএভয়েডেবল হতো, যদিও অনেক পলিটিশিয়ান বলছেন না ডিসকাশন করলেও এটাই হতো, কারণ এটাই মাস্টার প্ল্যান ছিল, এটাই হতো। এটা তাহলে একটু বিস্তারিত নেই, যেহেতু আইনের কথাটা আমরা আগে শেষ করি, তাহলে দেশের পরিস্থিতিতে পরে আসছি। ডক্টর সেলিম মাহমুদের কাছ থেকে আপনার উত্তরটাই নেই, তিনি যেটা বলেছেন সেই উত্তর নেওয়ার পাশাপাশি সরল করে আমি একদম সাধারণ মানুষের যে প্রশ্ন, সেই প্রশ্নটাই আগে করি। তিনিও বলেছেন আমি চাইলে বৃহস্পতিবারই আদালত ডেকে এটা শেষ করতে পারতাম, এবং সাধারণ মানুষের এই প্রশ্ন যে আমরা অগাস্ট মাসের 8 তারিখে বা 7 তারিখে এই ডেট না দিয়ে আমরা কেন খুবই স্পর্শকাতর একটা জিনিস নিয়ে যত তাড়াতাড়ি এখন করেছি সেটা করলাম না? এই যে আপনার, সরি ফর মাই কমেন্ট, আপনার এই কোশ্চেনটা ইট ইজ টোটালি রং। এবং কিভাবে রং আমি আপনাকে বলি, এখানে দুজনই খুব বড় মাপের আইনজ্ঞ আছেন। হ্যাঁ, আপনার সরকার
ওরা বারবার বলছে, আপনি খেয়াল করেছেন মিডিয়াতে, যে আমরা নির্বাহী বিভাগের কাছ থেকে আশ্বাস চাই। আমি তাদেরকে প্রশ্ন করি, আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র না, প্রাক্তন আইনের অধ্যাপক আইন বিভাগের, এবং আইনে আমি পিএইচডি করেছি। সরকার যেখানে হাইকোর্টের রায় হলো, রায় হওয়ার সাথে সাথে সরকার অ্যাপিল করলো কার পক্ষে? যারা এই কোটার এগেইনস্টে, তাদের পক্ষে। কারণ 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন তাদের দাবির প্রেক্ষিতে, ঠিক আছে। সাথে সাথে তিনি আপনার অ্যাপিল করলেন। অর্থাৎ অ্যাপিল করার অর্থ কি? তোমরা যেটা চাও আমি সেটা চাই। 2, শুধু অ্যাপিল করে বসে থাকেননি, 2 স্টে চেয়েছেন। ইন এফেক্ট, যদিও নাম স্ট্যাটাস কো, বাট এটার কার্যকারিতা স্টের মতো, রাইট? 3rd হচ্ছে, তারপরে কি করলো? পক্ষভুক্ত করা হলো কাদেরকে? এই ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক হলেন আপনার ইয়েদের পক্ষে, যারা শিক্ষার্থীদের পক্ষে। 4 হচ্ছে পূর্ণাঙ্গ জাজমেন্ট হাইকোর্টের। হাইকোর্ট বলল যে নির্বাহী বিভাগ এখন চাইলে এটা কমাতে পারে, বাড়াতে পারে, ঠিক আছে। আপনি যদি দেখেন, আমি একজন এটার জন্য লয়ার হওয়ার দরকার নাই, ডে 1 থেকে সরকার তাদের দাবি মেনে নিয়েছে। তারপরে এই আন্দোলনের আসলে কোনো যৌক্তিকতা প্রয়োজনীয়তা ছিল, কারণ স্টে হয়ে গেছে, কোনো আর্জেন্সি নেই। তারপরে যখন মুভমেন্ট করল, ডে 1 থেকে সরকারের প্রতিনিধিরা তাদের যারা সার্জিস সহ আরো 3 জনের সাথে আমাদের সরকারের, আমি যেহেতু একজন সংসদ সদস্য আমি জানি, সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। তারা আশ্বাস দিয়েছে যে আমরা মেনে নেব, শুধু একটু আমাদেরকে আশ্বাস দিক। 17 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম সরকার প্রধান শুধু ছাত্রদের একটা দাবির জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি কি বলেছেন দেখেন, ভার্বাটিম: সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তার লিখিত ভাষণ: আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছেন ছাত্ররা নিরাশ হবে না। বারবার তিনি বলছেন উচ্চতর আদালত থেকে তারা ন্যায় বিচার। এখন বলি, তাহলে কেন মাননীয় প্রধানমন্ত্রী শুধু সেটাই ঘোষণা করেননি? তিনি জুডিশিয়াল ইনকোয়ারির কথা সিদ্ধান্ত দিয়েছেন। পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের জাস্টিস দিলরুজ্জামানকে নিয়ে, এবং সব কিছু ঘোষণা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের, শিক্ষার্থীদের, অভিভাবককে তিনি অনুরোধ করেছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের তাদেরকে সতর্ক রাখুন, তারা বিপদের সম্মুখীন হতে পারে। কারণ তার কাছে তো গোয়েন্দা তথ্য আছে যে লন্ডন থেকে তারেক জিয়া শত শত কোটি টাকা এখানে ফান্ডিং হয়েছে, এই আন্দোলনের নামে ঢাকায় নাশকতা করবে, ছাত্রদের হত্যা করবে। আপনার রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে ছাত্র নিহত হওয়ার 10 মিনিটের মাথায় তার মায়ের নামে ফেসবুক ইংরেজিতে এমনভাবে ড্রাফট করা, সে ড্রাফট করতে লাগবে আমাদের 8-10 মিনিট। সেটা ড্রাফট কারা করলো? সেটা বিদেশিদের কাছে পাঠানোর জন্য, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নন লেথাল বুলেট প্রয়োগের নির্দেশ দিয়েছেন। যদি ছাত্রদেরকে বলছে ছাত্রদেরকে মেরেছে, তাহলে রামপুরাতে, যাত্রাবাড়িতে যেখানে ওরা বিডিআর মেরেছে, র্যাব মেরেছে, পুলিশ মেরেছে, সেখানে তো কোনো সন্ত্রাসীকে মারতে পারবে না। আমরা মারামারি প্রসঙ্গটা অবশ্যই আসবো, কারণ সেই পরিস্থিতিটাই এখন চলতেছে। আমরা আইনের পরিস্থিতিতে আগে শেষ করি। আপনি বলছেন যে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী পর্যায়ক্রমে শিক্ষার্থীরা যা করেছেন তাই আইনগতভাবে এগিয়েছেন। এটা একটা প্রপাগান্ডা যে সরকার করেনি, সব দিয়ে দিয়েছে। আমি একটা প্রশ্নটা করি, সেটা শিক্ষার্থীদের তরফ থেকে যে জটিলতা ছিল, তারা জানে আইন বিভাগ নির্বাহী বিভাগ আলাদা। তারা আইন যা করছে তারা আইনের কাছে সেটা রেখে দিতে চেয়েছে, আইনের পথে চলুক। তারা চেয়েছে নির্বাহী বিভাগ থেকেও একটা কিছু আসুক যেটা তাদের সাথে আলোচনার মাধ্যমে। আমি একটু প্রশ্নটা করি, যেটা হচ্ছে যেদিন শুক্রবার পুরো তাণ্ডব হয়ে গেল পুরো দেশ জুড়ে, ছাত্ররা মারা গেল, আইনমন্ত্রী ডেকে সংসদ ভবনের নিচে সবাইকে বললেন, তোমাদের সাথে বাবারা, আমি পিতা হিসেবে বলছি, তোমরা আমাদের সাথে বসো, তোমাদের সকল আমরা মেনে নিব। তিনি বলেছেন, কিন্তু আইন কিন্তু তখনও রায় দেয় নাই, সুপ্রিম কোর্ট আপিল বিভাগ তখনও রায় দেয়। তিনি বলেছেন, তিনি আশ্বস্ত করেছেন এই করাটা দরকার ছিল, এবং তার পরের দিনই
প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল এবং তারপরের দিন আবার আইনমন্ত্রী তাদের সাথে বসেছেন। এই পরম্পরা গেলে কিন্তু আজকে রায়ের আগেই হয়েছে। তারা কিন্তু এইটুকুই চেয়েছিলেন। কি চেয়েছে তারা? এই যে বসা হোক, তাদের সাথে বসা হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, ডে 1 থেকে সরকারের প্রতিনিধিদের সাথে প্রতিদিন সভা করছে। আমি বিশ্ববিদ্যালয়ের এক জায়গায় প্রতিদিন তারা বলছে যে আনুষ্ঠানিকভাবে তারা বলবে। তার আগে বলে আসছিল যে সরকার থেকে বলো, যখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে বললো, তারপরে তারা কেন কারণ আমি আপনাকে বলি, যারা এই আন্দোলনটা তাদেরকে ব্যবহার করেছে, ওই ছেলেদের হাতে আন্দোলন ছিল না। কিন্তু যখন মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় দফা যখন বক্তব্যটা দিলেন, যেদিন আশুরার দিন ছিলেন, সেদিন তিনি বলেছেন ধৈর্য ধরতে এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখতে। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গেছে যে আইন কোন পথে যাবে সেটা কেউই আমরা আসলে জানি না। কারণ যখন হাইকোর্ট এটা রায় দিয়েছিল তখন ছাত্রদের বিপক্ষে গিয়েছে। হাইকোর্ট রায় দিয়েছে যে পুরাটা কিন্তু দিয়েছিল তো রায়টা। কাজে সুপ্রিম কোর্ট যে বলবে না যে রায়টা তাদের পক্ষে যাবে না বা যাবে, সেটা তো আমি আপনি প্রধানমন্ত্রী কেউই বলতে পারে না, কারণ সেটা আইন বিভাগের কথা। এখন আইনের দিকটা যখন মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন, তখন শিক্ষার্থীরা মনে করেছেন। আমি আপনাকে বলি, আমি একজন আইনজ্ঞ, দায়িত্ব নিয়ে বলছি এখানে। হাইকোর্ট যখন পূর্ণাঙ্গ রায় দিল যে নির্বাহী বিভাগের সেই লিবার্টি আছে, তারা বাড়াতে বলতো, তার মানে নির্বাহী বিভাগের কাছে, যেখানে হাইকোর্ট বিভাগ যে পূর্ণাঙ্গ রায় দিল, সেখানে বলল নির্বাহী বিভাগ, তারা তো একটা বলে দিল যে না, এই কোটা বাতিলটা অবৈধ, আনকনস্টিটিউশনাল ঘোষণা করলো। যখন হাইকোর্ট বলল যে নির্বাহী বিভাগ সেটা বাড়াতে পারবে, কমাতে পারবে, যেটা ওরা এক্সপেকটেশন করেছিল কমানোর জন্য, ঠিক আছে, তো এটা তো সরকারের হাতে রয়ে গেল। এবং মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে বলেছেন, তারপরে আর কি থাকে? আইনের কথা বলেছেন। যখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন রায় দিল, সে রায় দিল তো সরকারের কাছে চলে আসলো, এবং হাইকোর্ট ডিভিশন এই রায় দিয়েছিল তো তাদের পক্ষে, তখন তো এটা এখানেই শেষ এবং ইতিবাচকভাবে নিষ্পত্তি হওয়ার যোগ্য। এখন আমি আইনে একটা ডক্ট্রিন আছে, ডক্ট্রিন অফ অ্যাস্টোপেল। এখন মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে অ্যাটর্নি জেনারেল যখন এটা স্থগিত করালো, মানে আবেদন করে, তার যখন অ্যাপিল করলো, তার মানে কি সরকার এর থেকে সরে আসলো? তারপরে তো সরকারের হাতে ছিল কিভাবে? হাইকোর্টের রায়। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রীর তো একটা গেম প্ল্যান আছে, তিনি কাকে দিবেন, কিভাবে দিবেন। তিনি তো বলেছেন যে পৃথিবীর কোথাও, তার আগে বাংলাদেশে কোনোদিন শুনেছেন প্রধানমন্ত্রী এভাবে বক্তৃতা দিয়ে বলে যে ছাত্ররা উচ্চতর আদালত থেকে নিরাশ হবেন না, এবং সেটা প্রমাণিত হয়েছে। আপনি যে বললেন যে গেম প্ল্যানটা ছিল, সেই প্ল্যানের মধ্যে কোথাও কোনো ঘাটতি ছিল কি? কোনো ঘাটতি নাই, কোনো ঘাটতি নাই। এবং ওই ছাত্রগুলো অন্যদের নিয়ন্ত্রণে ছিল। সেই ঘাটতিটার সুযোগ নিয়েই দেশে এত অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। আমি অবশ্যই আসবো, অবশ্যই জানতে আসবো। বিরতি পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শিক্ষার্থীদের মধ্যে অনেক প্রশ্ন জমা হয়েছিল, আমরা তার কিছু কিছু জানার চেষ্টা করছি আসলে কি হয়েছিল। আমরা ব্যারিস্টার তানজিমুল আলম আমাদের সাথে আছে। শিক্ষার্থীদের মধ্যে একটা তাড়া ছিল যে দ্রুততম সময় তারা এটা চায়, কারণ তারা আন্দোলন নিয়ে মাঠে নামতে চায় না। আবার আন্দোলন শেষে তারা চলে যাবে, সেই জায়গাটাও তারা মাঝপথ থেকে কোনো সিদ্ধান্ত ছাড়া তারা উঠেও যেতে পারছিল না। তাদের এই চলমান আন্দোলন যখন আস্তে আস্তে সেটা উত্তপ্ত হওয়া শুরু করেছে, তখন আগস্টের 7 তারিখে যে এই সময়টা দেওয়ার কি মানে ছিল, যেটা এত দ্রুততম সময়ে করা যেত? ধন্যবাদ। এখন আমি আপনাকে একটা জিনিস, হাইকোর্টের যখন একটা রায় হয়, সেই রায় কিন্তু ওপেন কোর্টে ডিক্লারেশনটা হয়। আমাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, হাইকোর্টের রায়টা হচ্ছে 5 জুন। 5 জুন যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন ওইটা হচ্ছে বুধবার। তো বুধবারে যখন রায় হয়, তাহলে সরকারকে পক্ষ থেকে যদি দ্রুততম সময়ের মধ্যে ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে হয়, তাহলে বৃহস্পতিবারে করবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে বৃহস্পতিবারে আপিল যদি করতে হয়, তাহলে এটা চেম্বার জাজে মুভ করতে হয়। বৃহস্পতিবার চেম্বার জাজ বসে না, তার মানে হচ্ছে যে নেক্সট অ্যাভেলেবল চেম্বার জাজ হচ্ছে রোববার। সো এখন রোববারের আগে যদি আপনি আপিল করার কোনো সুযোগই না থাকে, আপনি কীভাবে করবেন? রোববারে কিন্তু সরকারের পক্ষ থেকে আপিল ফাইল করেছিল সিএমপি বলি আমরা, যেহেতু সার্টিফিকেট কপি পাওয়া যায় না হাইকোর্টের রায়ের। 7 তারিখে যখন আপিলটা ফাইল করা হলো, সিএমপি ফাইল করা হলো, চেম্বার জাজ মহোদয়ের কাছে এটা গেছেন। চেম্বার জাজ মহোদয় এটা শুনানির জন্য তাৎক্ষণিকভাবে স্টে না দিয়ে এটা আপনার ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছেন। এখন ফুল কোর্টে যখন পাঠানো হয়, তখন এই ধরনের আর্জেন্সির উপরে নির্ভর করেন। যখন আপনি সিএমপি ফাইল করবেন, চেম্বার জাজের ক্ষমতা আছে যে উনি কখন শুনানির জন্য নির্ধারণ করবেন। তখন উনি যে বিষয়ে, যদি এটা সুপার আর্জেন্ট কোনো ম্যাটার হয়, খুব ইম্পর্টেন্ট যদি কোনো ম্যাটার হয়, তখন কিন্তু পরের দিন উনি ইচ্ছে করলে করতে পারেন না, ফিক্স করতে পারেন না। কারণটা কি? কারণ চেম্বার জাজ সাহেব আপনার বসেন হচ্ছেন 2টা 15 মিনিটে।
আর 2:15 থেকে বসে উনি 4টা পর্যন্ত শুনানি করেন, কিন্তু পরের দিনের আপিলেট ডিভিশনের যে কার্যতালিকা সেটা কিন্তু 2টার মধ্যে রেডি হয়ে যায়। কিন্তু এই আপনাকে যদি এই নুয়ান্সেস গুলো যদি আপনি অ্যাপ্রিশিয়েট না করেন, আমরা তো স্বল্পতম সময়ে পেলাম, তাহলে আপনি স্বল্পতম সময়ে যেটুকু পেয়েছেন এখন আপনি সেটা হচ্ছে শুধুমাত্র সিপি ফাইল হওয়ার পরে, সিএমপিতে না কিন্তু। কারণ আপনি যদি হাইকোর্টের একটা রায়কে যদি স্যাটিসফাইড করতে চান তাহলে রায়টাকে আপনার হাতে পেতে হবে। তো আপনি সেই রায়টা কবে পেয়েছেন? সেই রায়টা পাওয়া গেছে হচ্ছে 7 জুলাই। তো 7 জুলাই যখন আপনি রায়টা পেলেন তাৎক্ষণিকভাবে কিন্তু কার্যক্রম শুরু হয়ে যায় এবং পরবর্তীতে আপনার চেম্বারের কাছে যখন গেল তখন উনি এটাকে স্ট্যাটাসকো দিয়েছেন। স্ট্যাটাসকো মানেটা কি? স্ট্যাটাসকো মানে হচ্ছে কি যেভাবে আছে সেভাবে থাকবে। যেভাবে আছে সেভাবে থাকা মানে হচ্ছে যে বর্তমানে কোনো কোটা নাই, কোটা এই কোটার ভিত্তিতে একজনকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ওই রায় হওয়ার পরে, সুযোগীদের ছিল না। কারণ সরকারি যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, 2 বছর লাগে। সো ওইখানে তো আপনার তাৎক্ষণিকভাবে ওই জাজমেন্টটাকে স্টে করারও কোনো এমার্জেন্সি ছিল না এবং সার্টিফাইড কপিও পাওয়া যায় না। সো এবং সার্টিফাইড কপি যে পেয়েছে সিপি যখনই ফাইল হয়েছে, ইন দ্য মিন টাইম থিংস ওয়েন্ট আউট অফ কন্ট্রোল। কীভাবে গেল? কারণ যারা এই কোটা বিরোধী আন্দোলনটা শুরু করেছেন তাদেরকে আমার কাছে মনে হয়েছে যে এই হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের উভয় বিভাগের যে রুলস অফ প্রসিডিউর যে বিষয় আছে এই নুয়ান্সেসগুলো ওনাদেরকে আসলে ঠিকমতো এক্সপ্লেন করা হয় না। তার প্রেক্ষিতে ওনাদের মধ্যে একটা প্যানিক কাজ করেছে। হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, অ্যাপিলেট ডিভিশন থেকে যদি রায়টা আমাদের বিপক্ষে চলে যায় তাহলে আমরা আন্দোলন করে যেটা পেয়েছিলাম সেটা আবার ব্যাকডোরে চলে আসবে। সেটা স্বল্পতম সময়ে 7 তারিখের বদলে আজকে 21 তারিখের মধ্যে আমরা সেটা বসতে পারলাম। তাদের মধ্যে তো প্রশ্নটা রয়ে গেল যে চাইলেই পারতো, অযথা এত এখানে চাইলেই যদি পারতো। একটা হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশন তো তার নিজস্ব গতিতে চলবে এবং আপিলেট ডিভিশন যখন এই দিনগুলো নির্ধারণ করে তখন কিন্তু আপনার এই সিচুয়েশন এই পরিস্থিতি ছিল না। তখন সরকারের পক্ষ থেকে তো সেকেন্ড টাইম আবার গেছে দেখে কিন্তু ডেটটা আগিয়ে নিয়ে আসা হয়েছে, মানে আপনার ফরওয়ার্ড করেছে। এবং প্রশ্নটা হচ্ছে আপনি যদি দেখেন যে একটা দাবি এসেছিল বারবার সরকার থেকে বলা হচ্ছিল দেখেন বিষয়টা আদালতের বিচারাধীন, আমরা এই মুহূর্তে কোনো কিছু করতে পারবো না। তখন আন্দোলনকারীরা বলেছে আমরা তো রায়ের বিষয়ে না, আমরা সরকারের কাছ থেকে আপনার প্রতিশ্রুতি চাই। এখন সরকারের জন্য যে জিনিসটা আসলে ওই ক্ষেত্রে সাংবিধানিকভাবে কিছুটা কনস্ট্যান্ট ছিল সেটা কি? সেটা হচ্ছে যে সরকার জানে, সংবিধানে বলা আছে যে হাইকোর্ট ডিভিশনের প্রদত্ত রায় সরকারের উপর বাধ্যকর যদি না সেই রায়টা আপিলেট ডিভিশন কর্তৃক স্যাটিসফাইড করা হয়। তার এখন আপনি সরকারের উপরে যে রায়টা হয়েছে সে তো এই রায়ের প্রেক্ষিতে সরকার তো বলতে পারে না যে আমি এই রায়ের বিরুদ্ধে অর্ডার দিয়ে দিচ্ছি এখনই, কারণ সরকার যে কাজটা করেছে প্রতিশ্রুতি দেওয়ারও সুযোগ ছিল না। নাই, কারণ হচ্ছে সরকার তো ওই মুহূর্তে একমাত্র করণীয় হচ্ছে ওটার বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে আপিল করেছে। তার মানে সরকারের আসলে তখন সাংবিধানিকভাবে কোনো কিছু বলার ছিল না, প্রতিশ্রুতি দেওয়ারও ছিল না। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আসলে আপনিও আইনজীবী হিসেবে মনে হয় যে আসলে সরকারের তখন নির্বাহী বিভাগের কিছু করার ছিল না? না, আসলে কিছু করার ছিল না, কারণ আপনি সাব ডিভিশন একটা ম্যাটারে তো আপনি সার্কুলার দিতে পারেন না। তবে থার্সডে কোর্ট বসাতে পারত চিফ জাস্টিস। থার্সডে তো চেম্বার জাজ হলো, চেম্বার জাজ বসলো, ফ্রাইডেতে কোর্ট বসতে পারত। আমি কেন বলছি, এভরিডে শতাধিক লোক মারা গেছে। একটা দিন একটা মিনিট খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই একটা দিন একটা মিনিট আমরা হয়তো বা আগাতে পারতাম। আপনি কি মনে করেন যে শুক্র এবং শনিবার শুধুমাত্র কোর্টের এবং আইনগত বিষয়ের জন্যই এত হাতের নাগালে বাইরে সব চলে গিয়েছিল? তখন রায় হলেই সব থেমে যেত? না, থেমে যেত না, কিন্তু প্রশমিত হতো। আজকে রায়ের পরে কি আমরা অনুভব করছি না একটু প্রশমিত হয়েছে? এটা আমার মন্তব্য আর কি। তো সেদিনও হলে হয়তো বা কিছুটা প্রশমিত হতো, আন্দোলনের কিছুটা যৌক্তিকতা হারাতো। যেটা সেলিম ভাই ইঙ্গিত করেছে আমার সাথে মিলবে না, তারপরে বলছি এটা কখনোই শুধু কোটার বিষয় ছিল না। ঢাকা ভার্সিটি হলে কি হয় এটা আমরা জানি। ঢাকা ভার্সিটিতে শাসক গোষ্ঠী এবং শিক্ষকরা মিলে ছাত্রদের উপর কী নির্যাতন করেছে 16 বছর, এটা প্রত্যক্ষদর্শী আমরা আছি, আমাদের গ্রামে থেকে শুনেছি। সব ছাত্র একটা প্ল্যাটফর্ম পেয়েছে একত্রিত হওয়ার এবং রিডিলিয়েট করেছে। দেন ছাত্রলীগ তাদেরকে অ্যাটাক করেছে, দেন তারা আবার ছাত্রলীগকে হল থেকে বের করে দিয়েছে। দেন আপনি বিজিবি পুলিশ পাঠিয়ে পুরো ঢাকা ভার্সিটিকে 71 সালেও মনে হয় ঢাকা ভার্সিটি এরকম ছিল না যেটা এই মুহূর্তে আছে। পৃথিবীর কোনো দেশে কোনো ইউনিভার্সিটি এই মুহূর্তে বা 50 বছরের মধ্যে এইভাবে করে কর্ডন আছে কিনা আমি জানি না, যাইনি, শুনেছি আর কি। তো ওই পর্যায়ে সরকার চলে যেতে বাধ্য হয়েছে। কেন নিয়ে গেছে ওই বন্ধু জিনিসটা, এটা একটা বিষয়। 2, সব ছাত্রদেরকে আপনি হল থেকে ঢাকা ভার্সিটি থেকে বের করে দিলেন, খালি করে ফেলেন ঢাকা ভার্সিটি। ওই ছেলেগুলো কোথায় যাবে, কিভাবে যাবে বাড়ি? তা ঢাকা রাস্তা থাকবে, আন্দোলন করবে, এক্সিওমেটিক। তাই হয়েছে। পুরো জিনিসটা সরকারের কিছুটা, আমি বলবো প্রথম দিকে অহমিকা ছিল। যেমন সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছে আমার ছাত্রলীগই যথেষ্ট। আপনি এখানে ছাত্রলীগকে বিতর্কিত করবেন কেন? একটা কোটা ইস্যুতে আপনি ছাত্রলীগকে দূরে রাখেন,
ইটস এ পলিটিক্যাল ইস্যু, ইটস এ পলিসি ইস্যু। সর্বোচ্চ মহল ডিসিশন নিবে। আপনি দুই ছাত্রের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন। তাহলে আমি সেই কথাটা জিজ্ঞেস করি, অহমিকার কথাটা আসে যে এত আত্মবিশ্বাস বা কনফিডেন্ট যাকে বলে সরকার ছিল কিনা যে সকল আন্দোলনই একদম সফলতার সাথে আপনারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন? না, জিনিসটা হচ্ছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যে কথাগুলো বলেছে ওনার সাথে বিনয়ের সাথে আমি বলছি, আমি জানি না ওনার বয়স কত তখন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এরশাদের সামরিক শাসন থেকে শুরু করে খালেদা জিয়ার আমল আমি দেখেছি ছাত্র হিসেবে। পরবর্তীকালে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছি। আমি বহুবার এক কাপড়ে এখনই হল ত্যাগ করো আমরা পাগলের মতো বেরিয়ে গেছি। অনেক সময় রাত 11টার সময় হল ত্যাগ করতে হয়েছে। তিনি যেটা বলেছেন, হ্যাঁ সাম্প্রতিক সময়ে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা প্রথমবার 1996 সালে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে দিয়েছিলেন, তারপরে দ্বিতীয় দফা ক্ষমতায় এসে এখন কোনো মাস্তানি নাই। তিনি যে সময়, আমি জানি না কোন সময়, তিনি যেখানে তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে বড় হয়েছেন। তার বাবা প্রথমে আমার শিক্ষক, পরবর্তীকালে কলিগ ছিলেন। বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের ঝনঝনানি মানে প্রতিটা গেস্ট রুমে বিএনপির সময় এরশাদের সময় বড় বড় অস্ত্র ছিল। আমি বলি তিনি যে কথাটা বললেন এটা এক পেশে এবং অনেকটা কিছু সুশীল এবং কিছু বিএনপির লোকদের মানে ন্যারেটিভ। বিষয়টা হচ্ছে যে এই কোমলমতি তাদের প্রথমত আমি বলি তাদের প্রতি আমার শতভাগ সিম্প্যাথি এবং ভালোবাসা, কারণ আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। আমি যখন ক্লাসে পড়িয়েছি কখনো ডিসক্রিমিনেট করি না কে ছাত্রদল, কে ছাত্রলীগ, কে অন্যান্য দল, সবসময় ছাত্রদেরকে আগিয়ে রেখেছে। সেই ছাত্রদের উপর ছাত্রলীগকে ইয়ে করা উচিত হলো কিনা? যেটা হয়েছে, যেটা তিনি বলছেন সেটা এক ধরনের কথা। 40 বছর ধরে শিবির চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য। আশেপাশে অনেক মেস এবং অনেক জায়গায় তারা ছেলেদের ঢুকিয়েছে। এখানে বৈধ ছাত্র ছিল 1 জন, অবৈধ ছিল 20 জন। ওই রাতের আগে হঠাৎ করে কি এমন ঘটনা ঘটেছে, রাত 12টার সময় সকল হলের গেট ভেঙে একসাথে। আমি সেই কথাগুলো এখন রিপিট করতে চাই না, আমি এটা কাম্যও না, কারণ একটা আজকে খুশির একটা দিন। যদিও এর মধ্যে রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গেছে। শুধু এতটুকু বলবো, তাদের উপর ভর করে লন্ডন থেকে তারেক জিয়ার প্রেসক্রিপশন এবং ফান্ডিংয়ে দেশের অনেক ক্ষতি হয়েছে। তাই যে ছাত্রগুলো মারা গেছে প্রত্যেকটা, আমি দায়িত্ব নিয়ে বলি, এগুলো বিএনপি জামাতের পেইড এজেন্ট এবং পেইড কিলাররা, গুপ্ত ঘাতকরা গুলি করে। কারণটা হচ্ছে পুলিশের তো আমরা কিন্তু প্রথম সাইফের মৃত্যুটা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমরা পুলিশকে সরাসরি দেখেছি গুলি করতে থাকে। এই ভিডিওটা কার? শত কোটি টাকা ইনভেস্ট করছে এটা ভিডিও কি দেখা যাচ্ছে যে একেবারে মানে ইয়াতে মানে 1 সেকেন্ডে বা ফ্র্যাকশন অফ সেকেন্ড, এটা হচ্ছে একদিকে এরকম করছে আরেকদিকে পড়ে গেছে। এই ভিডিওটা কে বানিয়েছে? মানে এটা এই ভিডিও বানানো আপনারা বলছেন? হ্যাঁ, এরকম কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আপনার কাছে কি প্রমাণ আছে যে এটা? অনেক ভিডিও ক্লিপ আমরা দেখেছি, সেখানে পুলিশ শুট করছে, আমি আপনাকে বলি তারা একটা মিডিয়া কু করতে চেয়েছিল, অপচেষ্টা করেছিল। এবং সোশ্যাল মিডিয়াতে আই টেল ইউ অনেস্টলি, অনেকগুলো আমাদের দেশে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছে, সেখানে দায়িত্ব নিয়ে বলছি 20-30% জামাত বিএনপির লোক আছে, তারা অনলাইনগুলো কন্ট্রোল নিয়েছে এবং ওই যে আপনার কর্তৃপক্ষের বাইরে তারা অনেক নিউজ করেছে। একটা মানুষকে একটা জনমত গঠন করার জন্য সরকারের বিরুদ্ধে চেষ্টা করেছে, বাট দে হ্যাভ ফেইলড। কারণ এখন যখন ষড়যন্ত্র হয়, প্রথম দিকে ষড়যন্ত্রকারীরা সাকসেসফুল হয় প্রাথমিকভাবে অ্যাপারেন্টলি, কিন্তু সবাই যখন বিষয়টা উদ্ঘাটন করে এক্সপোজ করে, এখন আজকে কি হয়েছে, কোটা বিরোধীরা তারা বিটিভিতে আক্রমণ করেছে, 53 বছরের আমাদের আর্কাইভ ধ্বংস করেছে, সেতু ভবন, আমাদের মেট্রো রেল, আমাদের ষড়যন্ত্রই যদি বলেন, প্রথম যে ভিডিওটার কথা আপনি বললেন যে সেটা বানানো হয়েছে সাইফের মৃত্যু ঘটনাটা, আমি নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো। আমরা বিরতি পর আসবো। আমন্ত্রণ আরও একবার রাজকাহনে আমরা আলোচনায় আছি। খুবই স্বল্প সময়ে আমরা 3-4টা বক্তব্য নিতে চাই। আমি শুরুই করতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে। এখানে ডক্টর সেলিম মাহমুদ বলছিলেন অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক কিছু হয়েছে যা ধীরে ধীরে প্রমাণ হবে, কিন্তু জনগণের মধ্যে যে অনাস্থার জায়গাটা শেষ পর্যন্ত তৈরি হয়েছে আন্দোলনকে ঘিরে, সেই আস্থার জায়গাটা সরকারের প্রতি আনতে, যে সরকার যা বলবে তা তাদের কাছে বিশ্বাসযোগ্য হবে, কি করতে হবে আপনার মনে হয়? প্রথমে যে লোকগুলো মারা গেছে তাদের জন্য ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা।
যারা রাষ্ট্র ক্ষমতায় আছে দায় তার, যে কোনো মূল্যেই হোক। কনস্পিরেসি ছিল, এটা অস্বীকার করব না। যেটা সেলিম ভাইয়ের কাছে আমার কাছে কনস্পিরেসি, এটা অন্য একজনের কাছে বিপ্লব। জয়ী হলে সে মুক্তি মানে বীর হিসেবে তাকে ট্রিট করা হবে, বীরভোগ্যা হিসেবে তাকে মিছিল করা হবে তাকে নিয়ে। রাজনীতি তাই, এই কাজই আওয়ামী লীগ আবার যখন বিরোধী দল ছিল করেছে, জয়ী হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে জয়ী হতে পারছে না, এটাই পার্থক্য। তবে ছাত্রলীগ পারল না, পুলিশ পারল না, বিজিবি পারল না, বেসামরিক প্রশাসনের আন্ডারে সেনাবাহিনী নামাতে হলো 4 দিনে। এখনও সরকারের 4.5 বছর বাকি আছে। সরকারের তীব্র সতর্ক হওয়া উচিত, উদার হওয়া উচিত, ইনক্লুসিভ হওয়া উচিত এবং টোটাল রাষ্ট্রীয় কাঠামো রিথিঙ্ক করার সময় চলে আসছে। অনেক ধন্যবাদ। তানজিমুল আলম, 1-2 লাইনে যদি কিছু বলতে চান যে এই পরিস্থিতি। একটা জিনিস যে ধরেন 8টা দাবি করা হয়েছে, আপনি দেখেছেন, তার মধ্যে একটা দাবি হচ্ছে যে যেসব হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এবং আমি মনে করি এটা তো দাবি হওয়ার কথা না, দাবি হওয়ার দরকারও নেই। রাষ্ট্রের মধ্যে যখন কোনো হত্যাকাণ্ড হয় তাহলে আপনি দেখবেন ক্রিমিনাল প্রসিডিংয়ে বলা আছে, আইনে বলা আছে যে যখনই কোনো ব্যক্তির বিরুদ্ধে ধরেন এই ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে তখন সেটা কিন্তু অপরাধটাকে গণ্য করা হয় রাষ্ট্রের বিরুদ্ধে। রাষ্ট্রবাদী হয়ে মামলাটা করে এবং রাষ্ট্র ইনভেস্টিগেট করে, রাষ্ট্র প্রসিকিউশন করে শাস্তির ব্যবস্থা করে। এটা দাবি জানাতে হবে কেন? তার মানে হচ্ছে যে যেই ঘটনায় ঘটুক না কেন এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মিসট্রাস্ট কিংবা ডিস্ট্রাস্ট তৈরি হয়েছে। সরকারকে যদি তার আপনার অনেস্টি এবং গুডউইলটা যদি রিস্টাবলিশ করতে হয় তাহলে আমি মনে করি ল অ্যান্ড অর্ডারের যে রেস্টোরেশন এবং মানুষের মানে আপনার দুষ্টের দমন এবং শিষ্টের যে লালনের যে কালচার, মানুষের মধ্যে এই নিশ্চয়তাটুকু থাকা যে যেসব ব্যক্তি দোষী সাব্যস্ত হবে কিংবা অপরাধে জড়িত থাকবে তাদের শাস্তির বিধানটা যেন করা হয়। ডক্টর সেলিম মাহমুদ। যে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে কিন্তু জুডিশিয়াল কমিটির কথা বলেছেন, সিদ্ধান্ত হয়েছে। তারপরে তার ভাষণে কিন্তু যারা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা, পরিবারের প্রতি তাদের পিতামাতাকে কিন্তু তিনি অনুরোধ করেছেন এবং সতর্ক করেছেন। এখন যে জিনিসটা হচ্ছে, ব্যারিস্টার শামীম যে কথাটা বললেন যে আসলে ওই আমাদের ক্যাপাসিটি কি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই মিলিটারি মানে আর্মড ফোর্সেস ডিপ্লয়মেন্ট ছাড়াই কন্ট্রোলে আনতে পারতেন, কিন্তু ষড়যন্ত্রকারীরা যেভাবে অনেকটা ওয়ান কাইন্ড অফ সুইসাইডাল অ্যাটাকের মতো বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে, আমাদের র্যাব, বিজিবি, পুলিশের এবং আমি মনে করি ছাত্ররা ভিকটিম, তাদেরকে ভিকটিম বানিয়ে এই যে গুপ্তঘাতকদের হত্যা করেছে। আমি দেখেন তিনি বললেন যে ক্ষমা, নিঃশর্ত ক্ষমা, এখানে তো ইগোর কোনো বিষয় নেই। আমি এখন যদি বলি তাদের জন্য তো আমাদের সরকার প্রত্যেকটা জায়গা থেকে সমবেদনা জানিয়েছে, কিন্তু প্রথমত হত্যার জন্য আমরা দায়ী না, এটা বিএনপি জামাত করেছে। 2 নাম্বার হচ্ছে দেখুন, আজকে যদি আমি ঘুরে কথাটা বলি, এই যে তাণ্ডব যারা করলো, এতগুলো মানুষ মারা গেলো, এই দায়িত্ব কে নিবে? এটাকে আমরা করেছি? আমরা তো করিনি। বরং এই আন্দোলনের নামে, এখন তো আর আন্দোলন বলা যায় না, সন্ত্রাস যারা করলো, এখন কি সেই ছাত্ররা সন্ত্রাসটা করার এই প্রশ্ন আছে যে সন্ত্রাসটা করার সুযোগ আপনাদের হাতে কোনো সুযোগ না, কারণ আপনারা এটা নিয়ে এক ধরনের হেলাফেলা করেছেন। নো, সুযোগটা কি? আমি কাউকে একটা বকা দিলাম, কথা বললাম বা একটা কথার কথা, সে আমাকে খুন করবে? নো। আর ওদের সাথে কি সম্পর্ক? এই যে আপনার যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত, মোহাম্মদপুর, উত্তরা, বিভিন্ন জায়গায়, ওরা কি কেউ ছাত্র? সব চিহ্নিত সন্ত্রাসী, লন্ডন থেকে টাকা পাঠানো হয়েছে, এই টাকা নিয়ে ওরা ব্যাপক তাণ্ডব রাষ্ট্রের বিরুদ্ধে। তবে এতটুকু বলতে চাই ব্যারিস্টার শামীম হায়দারকে, বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা তিনি 15.5 বছর তিনি রাষ্ট্র চালিয়েছেন। তো সুতরাং তিনি নিজে কিন্তু সেনাবাহিনী ছাড়াই কিন্তু কন্ট্রোল নিতে পারতেন, কিন্তু দেশের ক্ষতি হতে পারত। সে কারণে একেবারে ন্যূনতম ক্ষমতা যেটা ইনএইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি ডিপ্লয়মেন্ট আমাদের সিআরপিসিতে আছে, এটা কিন্তু অনেস্টলি স্পিকিং সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে লাগে না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে পুলিশ কমিশনার, তাদেরকে সিআরপিসিতে ক্ষমতা দেওয়া হচ্ছে। এখন যেটা হচ্ছে, আমি মনে করি এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, যারা চক্রান্তকারী, সন্ত্রাসী, তাদেরকে শেখ হাসিনা নির্মূল করবেন ইনশাল্লাহ। এবং এই বাংলাদেশের ভবিষ্যৎ, এই নতুন প্রজন্ম যারা চাকরির জন্য, আমি মনে করি বাংলাদেশে আজ পর্যন্ত যা কিছু হয়েছে, যত অর্জন, সব একটা কথা জিজ্ঞেস করে, আপনারা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন হত্যাকাণ্ডের জন্য, যেই দোষী সাব্যস্ত হোক, সেই পুলিশ কর্মকর্তা যদি হয়, তাকে যারা অর্ডার দিয়েছে তারা যদি হয়, তার বিচার হবে কিনা?
বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতির বিপরীতে শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। ছাত্রলীগের অনেক ছেলেকে কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে। এর আগে কোনোদিন চিন্তা করেছি আমরাও সেই আশা করি যে যা কিছু হয়েছে প্রতিটা মানুষ যে যার জন্য দায়ী তার দায়ের শাস্তি তাদের যেন হয় এবং এই দেশেই যেন তারা পায়। আবারও দেখা হবে সবার সাথে।